আচ্ছা, আমাদের এই ক্লাসের পড়ার বিষয় হলো ভারতের সংবিধান। তো এটাই সম্ভবত তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তাই আমি এই ক্লাসটা একটা ইন্ট্রোডাক্টরি লেকচার মতন বা একটা ইন্টারাকশন মতন করার চেষ্টা করছি, যাতে তোমাদের একটা বেসিক ধারণা তৈরি হয় বা একটা প্রাথমিক ধারণা তৈরি হয় যে ভারতের সংবিধানটা কি, ভারতের সংবিধানকে কি করে বুঝবো আমরা। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? একটু রেসপন্স করতে পারবে? আচ্ছা, আমরা এগোই তাহলে। মোটামুটি যাই হোক, তোমাদের হয়তো কোনো অসুবিধা হচ্ছে সাউন্ড অন করতে। হুম। তো ভারতের সংবিধান, ভারতের স্বাধীনতার সময়, কারণ প্রত্যেক জিনিসেরই তো একটা নিয়ম আছে, আমাদের পরিবারের যেরকম একটা নিয়ম আছে, ঘুম থেকে ওঠার নিয়ম, খেতে যাওয়ার নিয়ম, স্কুলে যাওয়ার নিয়ম, যেরকম আমাদের পরিবারের নিয়ম আছে সেরকমই আমাদের দেশের বা আমাদের রাষ্ট্রের বেশ কিছু নিয়ম আছে। এবার সেই নিয়মগুলোকে কোথাও লিখে রাখতে হবে। এবার অনেক দেশ আছে যাদের নিয়মগুলো আহ প্রথাগতভাবে কোনো একটি বইতে লেখা নেই, হয়তো বিভিন্ন বইতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম অনেক দেশ আছে। যেরকম গ্রেট ব্রিটেন, বা যাকে আমরা সাধারণত ইংল্যান্ড বলে থাকি। তো তাদের নিয়ম কোনো পার্টিকুলার কোনো বইতে লেখা নেই, কিন্তু ভারতের সংবিধান একটা নির্দিষ্ট বইতে লেখা আছে। তো এরকমই ভারতের সংবিধান তৈরি হয়েছে, মোটামুটি শুরু হয়েছিল এটা লেখা 1946 সালের ডিসেম্বর মাস থেকে। আর লেখাটা শেষ হয়েছিল প্রায় 1949-এর 26শে নভেম্বর। তো এটার সময় লেগেছিল মোটামুটি 2 বছর 11 মাস, 17 দিন বা 18 দিন, এরকম একটা সময় লেগেছে। তো এই প্রায় 3 বছরের কাছাকাছি লেগেছিল ভারত দেশের জন্য একটা নতুন নিয়ম তৈরি করতে। কারণ তার আগে আমরা জানি প্রায় 190 বছর ব্রিটিশ অধীনে ভারত শাসিত ছিল, এবং ভারতের মধ্যে আরো বিভিন্ন রাজারাও ছিল, বিভিন্ন রাজাদের শাসন ছিল, জুনাগড়, এবং স্বাধীন হওয়ার পরেও বেশ কিছু রাজারা ছিল আর কি, আলাদা আলাদা। তো এই সমস্ত একটা জটিল পরিস্থিতিতে ভারত যখন স্বাধীনতা লাভ করবে আর কি, সেই সময় এই ভারতের সংবিধান তৈরি হয়। এবং সংবিধানটাতে অনেক কিছু আমরা ব্রিটিশরা যেরকম তৈরি করে গেছিল, অর্থাৎ মরলেমিন্টো অ্যাক্ট বা মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, এখান থেকে আমরা বেশ প্রভাবিত হই। বা ভারত শাসন আইন 1935-এর, এখান থেকে বেশ কিছুটা আমরা প্রভাবিত হই এবং ভারতীয় সংবিধানে বা নিয়মে আমরা লিপিবদ্ধ করি। আবার বেশ কিছু ভারতীয়দের মতন করেও নতুন কিছু সংযোজন করা হয়, যেগুলো পরবর্তীকালে ভারতে ইমপ্লিমেন্টও করা হয়েছে, যেরকম ভারতের পঞ্চায়েত ব্যবস্থা। সংবিধান যখন তৈরি হয়েছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা ছিল না, কিন্তু পরবর্তীকালে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি। তো এরকম ভাবে ভারতীয়দের নিজস্ব বেশ কিছু নিয়ম তৈরি করে। আবার বেশ কিছু ক্ষেত্রে তারা যে ব্রিটিশদের তৈরি করা নিয়ম বা ব্রিটিশ শাসনের অধীনে থাকতে গিয়ে যে নিয়মগুলো তৈরি হয়েছিল সেই নিয়মগুলো অনেক সময় এইখানে লিপিবদ্ধ করেছে। তো এই ভারতীয় সংবিধানে আমরা কি কি পড়বো, বা ভারতীয় সংবিধানটা আসলে তো দেশটাকে চালাচ্ছে, তাহলে ভারতীয় সংবিধানটাকে পড়লে আমরা জানতে পারবো আমাদের দেশটা কিভাবে চলছে। আমাদের দেশের যারা শাসন করছে এই শাসনের স্ট্রাকচারটা কিরকম রয়েছে, বা আমাদের বিচার ব্যবস্থাটা কিরকম রয়েছে, আমাদের নিয়মগুলো কোথায় তৈরি হয়। কারণ সংবিধান সব থেকে বড় নিয়ম, যেটা আমাদের দেশের স্ট্রাকচারটাকে বলে দিচ্ছে যে আমাদের দেশ ভবিষ্যতে এইভাবে চলবে। এখন প্রশ্ন হলো, একটা দেশ চলতে গেলে বা যে কোনো একটা দেশ চলতে গেলেই একটা সরকারের প্রয়োজন পড়ে। আর সরকারের মূলত 3 ধরনের কাজ থাকে। একটা হলো আইন তৈরি করার কাজ, একটা হলো শাসন করার কাজ, আর একটা হলো বিচার করার কাজ। তো ভারতে বিচারের কাজটা সরকারের থেকে টোটালি স্বতন্ত্রভাবে দেওয়া হয়েছে, যেখানে নিম্নস্তরীয় আদালত, জেলা আদালত থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দি একটা ক্রমোচ্চ স্তর বিন্যাস রয়েছে বিচার ব্যবস্থা, একটা স্বতন্ত্র আলাদা বিভাগ রয়েছে বিচারের ক্ষেত্রে। আর সরকারের ক্ষেত্রে আইন বিভাগ আর শাসন বিভাগ এটা খুব পরস্পর একটা জড়িত বিভাগ। অর্থাৎ ভারতের আইন তৈরি হয় পার্লামেন্টে, এবং পার্লামেন্টের
যারা সব থেকে সংখ্যাগরিষ্ঠ দল, সেই সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা বা নেত্রী থাকেন, তিনি দেশের শাসন ব্যবস্থার শীর্ষে থাকেন, সাধারণত দেখা যায়। তো এইভাবে ভারতের শাসন বিভাগ আর ভারতের আইন বিভাগ মিলেমিশে বা একসঙ্গে মিলেমিশে কাজ করছে, এবং বিচার বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করছে। তাহলে ভারতের সংবিধান পড়তে গিয়ে আমরা এই, অর্থাৎ আমরা সহজভাবে যদি বলি, ভারতের সংবিধান পড়তে গিয়ে আমরা ভারতের পার্লামেন্ট ব্যবস্থাকে বুঝতে পারবো, যে ভারতে আইনটা কিভাবে তৈরি হয়। আমরা বুঝতে পারবো ভারতের প্রধানমন্ত্রী কিভাবে কাজ করেন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে কাজ করেন, রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়। আমরা বুঝতে পারবো ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে ভারতে। আমরা জানি যে দু ধরনের সরকার থাকে, একটা কেন্দ্র সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট, আরেকটা বা সেন্ট্রাল গভর্নমেন্ট, আরেকটা হলো রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট। এই আমাদের যে দেশে 28টা রাজ্য রয়েছে, 28টা রাজ্য সরকার রয়েছে, এবং সেই সরকারের শীর্ষে মানে আনুষ্ঠানিকভাবে যেমন রাজ্যপাল রয়েছেন কেন্দ্রের প্রতিনিধি হিসেবে, আবার সরকারের প্রধান হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী, এবং রাজ্যগুলোর প্রশাসনিক প্রধান হিসেবে আবার রাজ্যপাল কাজ করছে। তো এই রাজ্যপাল মুখ্যমন্ত্রী কিভাবে পাশাপাশি দুজন মিলে কাজ করছে। আবার কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রের শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি, আবার কেন্দ্রের সরকারের শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনে মিলেমিশে কিভাবে কাজ করছে, এই পুরো বিষয়টাকে আমরা, শাসন বিভাগের বিষয়টাকে আমরা এই সংবিধানের মাধ্যমে বুঝতে পারবো। আর কি বুঝতে পারবো? বিচার বিভাগের কাজ। বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনভাবে, কারণ এই আইন বিভাগ আর শাসন বিভাগের সদস্যরা নির্বাচিত হন। কারণ আমরা জানি যে আমাদের দেশে গণতন্ত্র রয়েছে, তার আগে গণতন্ত্র ভারতে সেইভাবে কোনো কালে ছিল না। হয়তো অল্প বিস্তর ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় হয়তো ছিল। যেখানে আমরা যদি প্রাচীন ভারতের কথা বলি বা এনশিয়েন্ট ইন্ডিয়ার কথা বলি, তাহলে সেখানে আমরা বেশ কিছু পঞ্চায়েতের কথা পাবো, বেশ কিছু আহ, গ্রামের উল্লেখ পাবো, যেখানে হয়তো এই গণতন্ত্রের হয়তো অল্প বিস্তর প্রভাব ছিল। কিন্তু না হলে মূলত আমরা যে ইন্ডিয়ান হিস্ট্রি বা ইতিহাসটা পাই ভারতের, সেখানে আমরা দেখতে পাই যে শুধুমাত্র রাজাদের ইতিহাস। অর্থাৎ সেখানে রাজতন্ত্রটাই ছিল বেশি গণতন্ত্রের থেকে। তাহলে এই গণতন্ত্রের থেকে রাজতন্ত্রের বেসিক পার্থক্যটা কোথায়? রাজতন্ত্রে রাজা শাসন করতেন, এবং রাজার কাছেই আইনের ক্ষমতা, রাজার কাছেই শাসনের ক্ষমতা, এবং রাজার কাছেই বিচারের ক্ষমতা। এই তিনটে ক্ষমতাই রাজার কাছে থাকতো। কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে কি হয়েছে? গণতন্ত্রের ক্ষেত্রে যেহেতু এই সমস্ত ক্ষমতাগুলো আমাদের কাছে, অর্থাৎ জনগণের কাছে চলে এসেছে, আর জনগণ কি করে? তার প্রতিনিধিকে সরকারে পাঠায়। তাহলে আমাদের দেশে রয়েছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যেখানে আমরা সরকারকে নির্বাচন করি, এবং সরকারের কাছে এবং সরকারে মানে আমরা আইন বিভাগের সদস্যদের নির্বাচন করি, এবং তাদের মধ্যে থেকে তারা সরকারে যায়। এইটা হলো নির্বাচিত ব্যবস্থায় আমরা এই স্ট্রাকচারটা সেট করি। এর সঙ্গে কি রয়েছে? বিচার বিভাগ। কিন্তু বিচার বিভাগে গণতন্ত্র নেই, অর্থাৎ বিচারপতিদের আমরা নির্বাচিত করি। বিচারপতিরা একটা সিস্টেমের মধ্যে থেকে আসেন, যেটা রাষ্ট্রপতি নির্বাচন করে দেয়, এবং তার নিচু নিচু স্তরীয় বিচারপতিদের পরীক্ষা মাধ্যমে, অর্থাৎ বিচারপতিদের যে পরীক্ষা হয়, যেটা আর কি জুডিশিয়াল সিস্টেমে ঢোকার জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, তারপর তাদেরকে নিয়োগ করা। এইভাবে তাদের বিচারপতি, অর্থাৎ একটা স্বাধীন বিভাগ হিসেবে বিচারপতিরা কাজ করে থাকে। এটা একটা আহ ভারতের যে স্ট্রাকচার, এটা অনেকটাই বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই স্ট্রাকচারটা। এবং এই সংবিধান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, হয়তো তোমরা জানো যে B.R. আম্বেদকর খসড়া কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও অন্যান্য জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, আহ বল্লভভাই প্যাটেল, এরকম নানান ব্যক্তিত্ব এই সংবিধান তৈরির সময় যুক্ত ছিলেন। এই যে 3 বছর ধরে এই দেশের যে স্ট্রাকচারটা, অর্থাৎ স্বাধীন ভারতের যে কাঠামোটা কিভাবে হবে, সেইটা তারা ঠিক করেছিল। এই কাঠামোর মধ্যে আমরা বেশ কিছু অধিকারের উল্লেখ পাই, যেমন আমরা সরকারের কাঠামো পাচ্ছি এখানে, তেমন বেশ কিছু অধিকারের উল্লেখ পাচ্ছি। সেই অধিকারগুলোকে সংবিধানে বলা হয়েছে মৌলিক অধিকার। এবং এই মৌলিক অধিকারগুলোর মধ্যে বলা হয়েছে যে আমরা ভারত রাষ্ট্রে বা ভারত দেশে যদি থাকতে চাই, তাহলে আমরা কি কি অধিকার পাবো, আমরা কি কি ধরনের স্বাধীনতা পাবো। আমরা সাম্য পাবো, আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো,
আমরা আমরা শোষিত হব না তার অধিকার পাবো। আমরা আহ, আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতিকে সংরক্ষণ করার অধিকার পাবো। এবং আমাদের এই সমস্ত অধিকার যদি কেউ খর্ব করে, তাহলে আমরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে আপিল করতে পারবো। আমরা সেখানেও আমরা অধিকার পাবো। আর এমনকি সেখানে অপরাধীদের জন্য অধিকারের কথা বলা হয়েছে, যে সম্ভাব্য অপরাধী যাকে হয়তো ধরা হয়েছে, তাহলে সেও কিভাবে তার উকিল পেতে পারে, সে কিভাবে বিচারের জন্য, মানে যে কাউকে যখন খুশি তার বাড়ি থেকে এনে টেনে এনে বিচার করে দেওয়া যাবে না, বা শাস্তি দেওয়া যাবে না, তার তার ক্ষেত্রেও স্বাধীনতার কথা বলা হয়েছে। তো এই যে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে, এই অধিকারগুলোকে আমরা বলতে পারি মৌলিক অধিকার, সংবিধানে বলা হয়েছে। শুধু অধিকার নয়, এর পাশাপাশি কর্তব্য বলা হয়েছে, যে জনগণ কি কি কর্তব্য পাবে, ভারত রাষ্ট্রের যে নাগরিক তারা কি কি কর্তব্য পাবে, কর্তব্য পালন করবে। এই কর্তব্যের মধ্যে যেমন জাতীয় পতাকাকে সম্মান করা হতে পারে, বা বন্য পশুকে সংরক্ষণ করা হতে পারে, ভারতের যে বিজ্ঞান পরিকাঠামোর অর্থাৎ কুসংস্কার মুক্ত হওয়া, এইগুলোকে কর্তব্যের মধ্যেও আবার ফেলা হয়েছে। ভারতের সংবিধানে শুধুমাত্র অধিকার নয়, কর্তব্যের তালিকাও আমরা এখানে পড়বো, এবং কর্তব্যের ধরনগুলো কি কি রয়েছে সেগুলোও আমরা জানবো। এবং ভারত রাষ্ট্র অনেক কিছু করতে পারেনি সংবিধান তৈরি হওয়ার সময়, ভবিষ্যতে যাতে ভারত রাষ্ট্র সেই দিকে করতে পারে বা সেই দিকে নজর দিতে পারে, সেই জন্য ভারত কতগুলো নির্দেশমূলক নীতি দেওয়া হয়েছে ভারত রাষ্ট্র। এই নির্দেশমূলক নীতি ভারত অ্যাপ্লাই করবে ভবিষ্যতে। যেমন নির্দেশমূলক নীতিতে ভারতে বলা হয়েছিল যে ভারত পঞ্চায়েত ব্যবস্থাকে নিয়ে আসবে, এবং পরবর্তীকালে দেখা গেছে 92-93 সালে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। তো এইভাবে আমরা ভারতের শাসন কাঠামো যেরকম পড়ব, তেমন আমরা এই সংবিধানের মাধ্যমে আমরা যে যে অধিকার পাচ্ছি সংবিধানে, সেই অধিকারগুলোও জানতে পারবো, যেগুলো ইম্পর্টেন্ট। এর পাশাপাশি কি, ভারতের যে এই গণতন্ত্রের যে সিস্টেমটা, এটাকে ধরে রাখে অনেকটা নির্বাচন কমিশন। বর্তমানে তোমরা নির্বাচন কমিশন নিয়ে অনেক কিছু কথাবার্তা নিউজ চ্যানেলে হয়তো শোনো, যে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে। এই যে তাহলে নির্বাচন কমিশনটা কিভাবে কাজ করে, নির্বাচন কমিশনার কিভাবে হন, তাকে নিয়োগ কে করেন, অর্থাৎ আমরা এই নির্বাচন কমিশনটাকেও ভালো করে বুঝতে পারবো। তাহলে কি হবে, আমাদের ব্যক্তিগত জীবনে যে আমরা যে খবর দেখি বা এই সরকার যেভাবে চলে, অর্থাৎ এই গণতন্ত্র, গণতন্ত্র মানে তো আমরা সরকারকে নির্বাচন করছি। তাহলে এই নির্বাচন করার জন্য তো আমাদের সঠিক বিচার বন্দোবস্ত আমাদের থাকতে হবে, অর্থাৎ আমরা মাথায় যেন সঠিকভাবে আমাদের সরকারটা সম্পর্কে ভালো করে জানতে পারি। না হলে তো আমরা আমাদের প্রতিনিধিদের সঠিকভাবে প্রেরণ করতে পারবো না, পাঠাতে পারবো না পার্লামেন্টে, যে আমাদের জন্য সঠিক আইন তৈরি করবে। তাহলে তার জন্য আমাদের এই সংবিধানের নিয়মগুলো জানা খুব দরকার। সেখানে আমরা নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের সম্পর্ক, এই বিষয়টাকেও আমরা সরাসরি বুঝতে পারবো। তাহলে আমরা যে কথাগুলো বললাম, সে কথাগুলোকে যদি একটু সামারাইজ করি, তাহলে আমরা এই ভারতের সংবিধানের মধ্যে কি কি পড়বো, সেটাই আমরা এই আলোচনা করলাম অল্প বিস্তর। সেই আলোচনার মধ্যে আমরা দেখলাম যে আমরা ভারতীয় সংবিধানে কি পড়বো। আমরা ভারতীয় সংবিধানের ফার্স্ট আমরা পড়বো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্থাৎ ভারতীয় সংবিধান কিভাবে তৈরি হয়েছিল। 2 নম্বর পড়বো ভারতীয় সংবিধান এবং তার মূল বৈশিষ্ট্য, সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। 3 নম্বর পড়বো মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য। 4 নম্বর পড়বো রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি বা নির্দেশাত্মক নীতি। 5 নম্বর পড়বো, এবার আমরা শাসন বিভাগে চলে আসবো, কেন্দ্রীয় শাসন বিভাগ, যেখানে আমরা পড়বো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এদের কাজ। তারপরে পড়বো আমরা কেন্দ্রীয় আইনসভা, অর্থাৎ পার্লামেন্ট, যাকে বাংলায় বললে সংসদ, সংসদের সদস্য সাংসদ। তাহলে এই সাংসদ কিভাবে হন, এইগুলো আমরা বুঝবো। তার সঙ্গে কি কেন্দ্রীয় বিচার ব্যবস্থা। তারপরে আমরা পড়বো রাজ্যের শাসন বিভাগ, অর্থাৎ মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাজ্যের মন্ত্রী পরিষদ, তাদের কাজ, এটা আমরা বুঝবো। এবং তারপর রাজ্যের আইনসভা, রাজ্যের আইনসভা কিভাবে কাজ করছে, অর্থাৎ রাজ্যে আলাদা করে যেমন কেন্দ্রের জন্য পার্লামেন্ট রয়েছে, তেমন রাজ্যের জন্য বিধানসভা রয়েছে।
এই বিধানসভা এবং কিছু কিছু রাজ্যে বিধানসভার পাশাপাশি বিধান পরিষদও আছে। 6টা রাজ্যে বিধানসভা, বিধান পরিষদ দুটো আছে। তাহলে এই বিধানসভার কাজটা কি, বিধান পরিষদের কাজটা কি, এদের সম্পর্কটা কি? আচ্ছা, বিধান পরিষদ 6টা রাজ্যে আছে, বাকি রাজ্যগুলোয় কেন নেই? তাহলে বিধান পরিষদের দরকারটা কোথায়? তাহলে এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে তখন বুঝবো। এর পাশাপাশি রাজ্যের বিচার ব্যবস্থা, যেরকম হাইকোর্ট এবং নিম্নস্তরীয় বা অধস্তন আদালত, জেলা আদালত, এইগুলোর কথা পড়ব। এর পাশাপাশি আমরা স্বায়ত্ত শাসন ব্যবস্থা অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা এবং পৌরসভার কথা পড়ব, যেখানে পঞ্চায়েত ব্যবস্থা বলতে আমরা যারা পঞ্চায়েত এলাকায় থাকি তারা হয়তো রিলেট করতে পারবো যে পঞ্চায়েত প্রধান, বা যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকি তারা রিলেট করতে পারবো পৌর প্রধান বা কাউন্সিলর। এই যে এরা কিভাবে হন বা এদের কাজটা কি। এছাড়া এই যে আমরা যারা পৌরসভা এলাকায় থাকি, ওয়ার্ড কমিটির মিটিং হওয়া দরকার, এই ওয়ার্ড কমিটির মিটিং কি আমরা কোনোদিন হতে দেখেছি? তাহলে হওয়াটা দরকার এটা জানবো। বা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম সংসদ হওয়াটা দরকার এটা জানবো। এই বিষয়গুলো এখানে আমরা জানতে পারবো। এর পাশাপাশি কেন্দ্র সরকার রাজ্য সরকারের সম্পর্কটা বুঝবো। এবং আর একটা গুরুত্বপূর্ণ বললাম যে নির্বাচন কমিশনের কাজটা কি, যে এই যে এসআইআর হচ্ছে, ভোটার তালিকা তৈরি করা, নির্বাচন পরিচালনা করা, অর্থাৎ পুরো যে নির্বাচনের যে প্রসেসটা, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যে সব থেকে গুরুত্বপূর্ণ এই নির্বাচন প্রক্রিয়া, এই নির্বাচন প্রক্রিয়াটা যাতে স্মুথ ভাবে চলে, খুব শৃঙ্খলিত ভাবে চলে, তার জন্য কি বন্দোবস্ত নেয় নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশনের অধিকারটা কোথায় রয়েছে সেটা আমরা জানবো। তার সঙ্গে জানবো কি, রাষ্ট্রপতির জরুরি অবস্থা, অর্থাৎ কখনো যদি, সাধারণত ভারত রাষ্ট্রে প্রধানমন্ত্রীর হাতে সব থেকে বেশি ক্ষমতা, কিন্তু কখনো যদি কোনো সরকার পড়ে যায়, অর্থাৎ গণতন্ত্র যদি কোথাও ফেল করে, তাহলে কিন্তু রাষ্ট্রপতির হাতে ক্ষমতা চলে যায় এবং রাষ্ট্রপতি অনেক সময় সেখানে আহ, সেই ক্ষমতাকে প্রয়োগ করে থাকেন। বা অনেক সময় রাজ্য সরকারগুলোর ক্ষমতা নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মাধ্যমে সেই ক্ষমতা প্রয়োগ করে থাকেন বা রাজ্যপালের মাধ্যমে সেই ক্ষমতা প্রয়োগ করে থাকেন। এই জরুরি বিষয় সম্পর্কেও, জরুরি ক্ষমতা সম্পর্কেও জানবো। আর শেষে আমরা জানবো যে সংবিধান যারা তৈরি করেছিলেন তারা জানতেন যে সমাজটা পরিবর্তন হবে ভবিষ্যতে, কারণ সংবিধান আজ থেকে 80 বছর আগে তৈরি হয়েছে, 70-80 বছর আগে। তাহলে এই 80 বছরে ভারতীয় সমাজ অনেক পরিবর্তন হয়েছে। তাহলে সংবিধানকে সংশোধন করার পদ্ধতিও তারা বলে গেছেন সংবিধানের মধ্যে, যে সংবিধানকে পরিবর্তন করতে গেলে কি কি বন্দোবস্ত নিতে হবে, কি ব্যবস্থা নিতে হবে। তাহলে সংবিধানকে কি করে সংশোধন করা যায় সেটাও আমরা জানবো। এই কটা বিষয় আমরা জানলে আমাদের দেশ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। তাহলে আমরা নিউজ পেপারের সঙ্গে অনেকটা নিজেকে রিলেট করতে পারবো, যে খবর কাগজ অনেক সময় আমরা পড়ি কিন্তু আমরা বুঝতে পারি না যে কি ঘটনা হচ্ছে, কি চলছে। আচ্ছা, সরকার এই বললো, রাজ্যপাল এই বললো, রাষ্ট্রপতি এই বললো, প্রধানমন্ত্রী এই বললো, তাহলে এই নির্বাচন কমিশনার এই বললেন। তাহলে এই যে তারা যে বিভিন্ন কথাগুলো বলছেন, এই সম্পর্কগুলোকে আমরা বুঝতে পারবো সহজ, এবং বুঝতে পারলে আমরা এর সঙ্গে ইন্টারাকশনে যেতে পারবো, ভুলগুলোকে ধরতে পারবো, ভুলগুলোকে ধরে আমরা তার প্রতিকার চাইতে পারবো। এইভাবে আমরা ভারতীয় সংবিধানকে যদি বুঝি তাহলে আমাদের উপকার হবে এবং আমাদের ইন্টারেস্টও যায়। ঠিক আছে, তাহলে আজকে প্রথম ক্লাসে আমরা ভারতীয় সংবিধানের একটা ইন্ট্রোডাকশন পড়লাম এবং আমরা জানলাম যে আমরা কি কি পড়বো এই ভারতীয় সংবিধান।